হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। আশা রাখছি তোমরা প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক রয়েছো এবং জোর কদমে আপকামিং এসএসসি এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। তো দেখো, আজকের এটা কিন্তু আমাদের 5 নাম্বার ক্লাস হতে চলেছে স্ট্যাটিক জিকে থেকে। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো স্ট্যাটিক জিকের কিন্তু 5 নাম্বার ক্লাস চলছে। এটা 4টি ক্লাস অলরেডি হয়ে গিয়েছে। যারা তোমরা সেই 4টি ক্লাস দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলি দেখে নেবে এবং আমি এই ক্লাসের শেষেও এই স্ট্যাটিক জিকের যে প্লেলিস্ট রয়েছে আমি দিয়ে দিব একদম ভিডিও শেষে। তোমরা কিন্তু সেখান থেকেও সেই 4টি ভিডিও দেখে নিতে পারবে, ঠিক আছে? আর এই যে স্ট্যাটিক জিকের ক্লাস, এখানে আমি কিভাবে ক্লাসগুলো করাচ্ছি, তো এই ক্লাসগুলোতে কিন্তু আমি প্র্যাকটিস সেট করাচ্ছি। প্র্যাকটিস সেট বলতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কিন্তু আমি এই ক্লাসগুলোতে আলোচনা করছি। এবার প্রিভিয়াস ইয়ার বলতে কোন প্রিভিয়াস ইয়ার? এই যে 2024 সালে যে পরীক্ষাটি হয়ে গেল এসএসসি জিডি ফেব্রুয়ারি মাসে, 2024 ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষাটি হয়ে গেল, সেইখানে স্ট্যাটিক জিকে থেকে যে প্রশ্নগুলো এসেছে প্রত্যেকটা শিফটে, সেই শিফটগুলো থেকেই কিন্তু আমি এই প্রশ্নগুলো নিয়ে তোমাদের কিন্তু সঙ্গে আলোচনা করছি। তো তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এই ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ। এবং যারা তোমরা আমার এই স্ট্যাটিক জিকের 5 নাম্বার ক্লাসটা আজকে প্রথম দেখছো বা এই চ্যানেলটিকে যারা আজকে প্রথম দেখছো তাদের জন্য বলে রাখি, তোমরা প্রত্যেকেই জানো যে এসএসসি জিডিতে কি হয়, জিকে আর হচ্ছে জিএস। জিকে জিএস থেকে কিন্তু 20টা প্রশ্ন থাকে। মোট কতগুলো প্রশ্ন? 20টা। তার মধ্যে শুধুমাত্র এই স্ট্যাটিক জিকে থেকেই থাকে 5 থেকে 6টা প্রশ্ন। কতগুলো প্রশ্ন থাকে? 5 থেকে 6টা প্রশ্ন। এইবার তোমরা নিজেরাই বুঝে নাও যে এই স্ট্যাটিক জিকের যে আমাদের চ্যাপ্টারটা যে রয়েছে বা এই যে সাবজেক্টটা যে আমাদের রয়েছে এটা কতটা গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো এই যে ক্লাসগুলো আমি করাচ্ছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য তোমরা ক্লাসগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তার সঙ্গে সঙ্গে যেহেতু প্র্যাকটিস ক্লাস, তোমরা অনেক এখান থেকে প্রশ্ন দেখবে যেগুলো তোমরা অলরেডি উত্তর জানো। তো যেই প্রশ্নগুলোর উত্তর তোমরা জানো তারা সময় নষ্ট না করে সাথে কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে সেই যে প্রশ্নের উত্তর সেটা কিন্তু টাইপ করে দিয়ে দেবে। তোমরা কি করে টাইপ করবে? প্রথমে ইসে করবে, তোমাদের মনে করো আজকে যেমন শুরু হচ্ছে 81 থেকে শুরু হচ্ছে আজকের সেটটা, ঠিক আছে? তো নাম্বার দিয়ে তারপরে তোমাদের অপশন এ অথবা বি অথবা সি অথবা ডি কিন্তু করে দিবে, ঠিক আছে? যেগুলো প্রশ্নের উত্তর তোমরা জানবা সেগুলোর অবশ্যই উত্তর তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে, ঠিক আছে? আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। তবে শুরু করার আগে যারা তোমরা একদমই নতুন রয়েছে আমাদের এই চ্যানেলে তাদের একটু বলে রাখি যে আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমিতে সপ্তাহে প্রত্যেক দিন এখন ক্লাস চলছে আপকামিং এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে। তো এই সপ্তাহে যে প্রত্যেক দিন ক্লাস চলছে কোন কোন বিষয় হচ্ছে সেটাও দেখে নাও। হিন্দি, ম্যাথ, জিকে, রিজনিং সমস্ত বিষয়ে ক্লাস চলছে। কনসেপচুয়াল ক্লাসও হচ্ছে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সও কিন্তু আলোচনা করা হচ্ছে। এবং শুধুমাত্র যে কোশ্চেন আর অ্যান্সার তা কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে সেই প্রশ্ন থেকে যে আরো যে অতিরিক্ত তথ্য সেগুলো কিন্তু দেওয়া হয়। দেখবে আমি যে আজকে ক্লাসটি করাচ্ছি এখানে প্রশ্ন করাবো, তার সঙ্গে সঙ্গে সেই প্রশ্নের যদি কোনো অতিরিক্ত তথ্য তোমাদের মনে করো জানা প্রয়োজন এরকম হয়ে থাকে সেগুলো কিন্তু আমি তথ্য দিয়ে দিয়েছি। বোঝা গেল? তোমরা সেই এক্সট্রা যে পয়েন্টগুলো বা অতিরিক্ত যে তথ্যগুলো সেগুলো অবশ্যই পড়ে রাখবা, সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তো যাই হোক, সেটা যখন আমি প্র্যাকটিসের শুরু করব তখন নিজেরাই বুঝতে পারবা। বা যারা তোমরা আগে থেকে ক্লাসগুলো দেখো তারা তোমরা আগে থেকেই জানো যে আমি অতিরিক্ত কিছু তথ্য কিন্তু এখানে দিয়ে দিই এবং সেখান থেকেও কিন্তু প্রশ্ন রিপিট হয়, ঠিক আছে? দেখো এবার প্রথমে দেখে নিই যে আমাদের কোন কোন বার কোন কোন সময় কি কি ক্লাস হচ্ছে। প্রথমে দেখো না, রবিবার 9টার সময় হিন্দি ক্লাস, 7টার সময় অঙ্ক ক্লাস। সোমবার, এবার তোমাদেরকে আমি অনেকদিন আগেই বলেছিলাম, মোটামুটি মাঝখানে আমি কাজ করতে পারিনি তো রুটিনটা বানানো হয়নি। দেখো এখানে তোমাদের আমি 3টি কিন্তু ক্লাস নতুন অ্যাড করে দিয়েছি। আগে যা রুটিন ছিল এখানে দেখো তোমাদের 3টি ক্লাস কিন্তু
এখন নতুন করে অ্যাড করা হয়েছে। কি কি ক্লাস? একটা হচ্ছে আসছে সোমবার সকাল 9টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আসছে। মঙ্গলবার একটা এক্সট্রা ক্লাস আসছে সকাল 9টার সময় রিজনিং ক্লাস, এবং বৃহস্পতিবারও আসছে সকাল 9টায় হচ্ছে কি জিকের এমসিকিউ, হিস্ট্রি জিওগ্রাফি, মানে হিস্ট্রি জিওগ্রাফি যে রয়েছে সেখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার এমসিকিউ কিন্তু করানো হচ্ছে। ঠিক আছে, বাকি তোমরা রুটিন নিজেরাও দেখতে পারছো, চাইলে তোমরা এগুলো স্ক্রিনশট করে রাখতে পারো। আমি একটুখানি এগুলো দাগগুলো মুছে দিই, তোমরা এটা স্ক্রিনশট করে রাখবা। যারা তোমরা নতুন রুটিন চাইছিলে যে ক্লাস কবে থেকে বাড়ানো হবে, অনেকেই তোমরা কমেন্ট করেছো, তো এই দেখো তোমাদের কিন্তু নতুন রুটিন আমি দিয়ে দিলাম। তোমরা এই সময়গুলোতে এখন চলে আসবে ক্লাসে, কিন্তু এই সময়গুলোতে চলে আসবে। নতুন কিন্তু এখানে 3টি ক্লাস কিন্তু অ্যাড হয়েছে। তো এখন রুটিনে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় কিন্তু প্রত্যেক দিন, সপ্তাহে কিন্তু প্রায় প্রত্যেক দিনই একদিন বাদে 2টো করে কিন্তু ক্লাস আসছে, সকাল এবং সন্ধ্যা, সকাল সন্ধ্যায় কিন্তু ক্লাস আসছে। তো এই জন্য বলে রাখি, যারা তোমরা একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবে, তাতে করে যখনই আমরা কোনো ভিডিও এই চ্যানেলে দেবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো যাই হোক, অনেক সময় নিয়ে নিলাম, এবার আমরা চলে আসি আজকের আমাদের প্র্যাকটিস সেটে। যেটা আমি আগেই বলেছি যে আজকে আমাদের শুরু হচ্ছে 81 নাম্বার প্রশ্ন থেকে। তার কারণটি হচ্ছে যেহেতু আমাদের 4টি ক্লাস হয়ে গিয়েছে, সেই জন্য প্রত্যেকটি সেটে আমাদের কতগুলো করে 20টি করে প্রশ্ন আমি আলোচনা করছি। তো 80টা কিন্তু অলরেডি আমাদের প্রশ্ন আলোচনা হয়ে গিয়েছে, এবং আজকের এই ক্লাসে শুরু হচ্ছে 81 নাম্বার থেকে 100 নাম্বার পর্যন্ত কিন্তু আমি প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে বলে রাখি, আজকের যে প্রশ্নগুলো এটা আমি করাচ্ছি হচ্ছে 24শে ফেব্রুয়ারির যে 4টা শিফট যে হয়েছিল ফেব্রুয়ারি মাসে, তাই না? তো সেই 4টা শিফট থেকেই কিন্তু আজকের এই আমি স্ট্যাটিক জিকের কিন্তু ক্লাস করাচ্ছি। ঠিক আছে, আমি এখানে ডেটটা দিয়ে দিলাম এবং কোন কোন শিফট থেকে প্রশ্ন নেওয়া হচ্ছে সেটাও কিন্তু আমি উল্লেখ করে দিলাম। 24শে ফেব্রুয়ারির যে পরীক্ষাটি হয়েছিল 4টা শিফট, সেই 4টা শিফটে যতগুলো স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন এসছে সেগুলো কিন্তু আমি আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো তোমরা কিন্তু এখন স্ক্রিনে দেখতে পারছো প্রথম প্রশ্ন, তোমরা তাড়াতাড়ি কিন্তু উত্তর দেওয়া শুরু করে দাও। যে যে প্রশ্নগুলো তোমরা উত্তর করতে পারবা অবশ্যই সেগুলো উত্তর করা তোমরা শুরু করে দাও। দেখো আজকে 81 নাম্বার প্রশ্নতে কি আছে। এখানে বলেছে কি, নিচের কোন খেলাটি সিদ্ধার্থ সূচদে খেলে? তো এখানে সিদ্ধার্থ সূচদে ইনি নিম্নের কোন খেলাটি খেলেন? অপশনগুলো ভালো করে দেখে নাও, টেনিস, ব্যাডমিন্টন, ফুটবল আর হচ্ছে স্কোয়াশ। এই 4টির মধ্যে কোন খেলাটির সঙ্গে সিদ্ধার্থ সূচদে যুক্ত বা সম্পর্কিত? তো দেখো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি, স্কোয়াশ। কি হবে? সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে অপশন ডি। 81 নাম্বার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। এবার দেখো স্কোয়াশ খেলার সঙ্গে যুক্ত আমরা এখানে একজন ব্যক্তির নাম পেলাম, যেটা প্রশ্নের মধ্যেই দেওয়া ছিল। তার সঙ্গে সঙ্গে তোমরা আরো কয়েকটা নাম পড়ে রাখবা। তার মধ্যে রয়েছে প্রথমে কে, সৌরভ ঘোষাল, অনাহত সিং, দীপিকা পল্লিকল কার্তিক আর হচ্ছে মহেশ মঙ্গনকর। ঠিক আছে, তো এই যে 4টা নাম যে আমি এক্সট্রা করে বললাম, তোমরা কিন্তু এইগুলো চাইলে তোমাদের নোটবুকের মধ্যে কিন্তু নোট করে রাখতে পারো, কারণ এইখান থেকেও কিন্তু 2025-এ যে এক্সামটি হতে চলেছে, ঠিক আছে, এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে মোট কিন্তু আমাদের একটা থাকলো প্রশ্নের মধ্যে আর বাকি কিন্তু 4টা থাকলো আমাদের এক্সট্রা অতিরিক্ত তথ্যের মধ্যে। তো মোট এই 5 জন খেলোয়াড় কিন্তু কোন খেলার সঙ্গে যুক্ত? স্কোয়াশ খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, নেক্সট দেখো, তপন কুমার পটনায়ক কোন নৃত্যকলায় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? তপন কুমার পটনায়ক কোন নৃত্যকলায় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? মানে এখানে এক কথায় কিন্তু ওই তপন কুমার পটনায়ক তিনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত ওই প্রশ্নটাই কিন্তু করা হয়েছে। জাস্ট এখানে ঘুরিয়ে ফিরিয়ে কি বলেছে, একটা পুরস্কারের নাম দিয়ে দিয়েছে।
ঠিক আছে। তবে এখানে কিন্তু সরাসরি প্রশ্নটা কি, তোমাদের জাস্ট একটুখানি বিভ্রান্ত করার জন্য প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে। সহজ প্রশ্নটা কি, তপন কুমার পটনায়ক কোন নৃত্যের সঙ্গে যুক্ত। ঠিক আছে, তো কি কি রয়েছে অপশনে দেখে নাও। কুচিপুড়ি, সত্তরিয়া, ওডিসি আর হচ্ছে ছৌ। তো তপন কুমার পটনায়ক ইনি কিন্তু ছৌ নৃত্যের সঙ্গে যুক্ত, সম্পর্কিত। তিনি কিন্তু ছৌ নৃত্যকলায় কিন্তু এই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, অপশন ডি। আর তোমাদের জন্য প্রশ্ন থাকলো, যেটা আমি সম্ভবত 4 নাম্বার প্র্যাকটিস সেটে আমি প্রশ্নটা দেখেছিলাম এসেছে তোমাদের পরীক্ষায়। এই যে ছৌ নৃত্য, ছৌ নৃত্য এটা কোন রাজ্যের লোকনৃত্য? ছৌ এটা কোন রাজ্যের লোকনৃত্য? তোমরা এখনই কমেন্টের মাধ্যমে জানাও, কারণ এই প্রশ্ন কিন্তু আমরা আগে পেয়েছি। ঠিক আছে, ছৌ নৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত বা কোন রাজ্যের নৃত্য এটা, লোকনৃত্য, এখনই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। ঠিক আছে, নেক্সট দেখো 83 নম্বর প্রশ্ন। আইস হকির প্রত্যেকটি দলে কতজন খেলোয়াড় থাকে? আইস হকির প্রত্যেকটি দলে কতজন করে খেলোয়াড় থাকে? ঠিক আছে, 6 জন, 5 জন, আচ্ছা এটা একটা তোমাদের যা একটা টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে, ধরে রাখো এটা হচ্ছে বললাম 8 জন। ঠিক আছে, 8 জন। তো 6 জন, 5 জন, 8 জন আর হচ্ছে কত, 4 জন। তো এখানে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? দেখো খেলার নাম কি দেওয়া আছে, খেলার নাম কিন্তু আছে আইস হকি। আইস হকির প্রত্যেকটি দলে কতজন খেলোয়াড় থাকে? তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে কি, অপশন এ, 6 জন থাকে। কজন থাকে? 6 জন থাকে। ঠিক আছে, অপশন এ কিন্তু এখানে হয়ে যাবে সঠিক উত্তর। এর পরের প্রশ্ন দেখো, নিচের কোন উৎসবের বৈশিষ্ট্য হিসাবে জল্লিকট্টু রয়েছে? জল্লিকট্টু এটা কোন উৎসবের বৈশিষ্ট্য হিসেবে রয়েছে? তো উৎসবের নামগুলো দেওয়া রয়েছে অপশনে, কি কি রয়েছে, বিহু, বিশু, পোঙ্গাল আর হচ্ছে ওনাম। তো এই জল্লিকট্টু এটা যে বৈশিষ্ট্যটা রয়েছে কোন উৎসবের সঙ্গে? তো এটা কিন্তু আমাদের ওনাম পোঙ্গাল উৎসবের জন্য কিন্তু এটা, মানে পোঙ্গাল উৎসবের সঙ্গে কিন্তু এটা যুক্ত। জল্লিকট্টু হচ্ছে কি পোঙ্গাল উৎসবের সঙ্গে এটা কিন্তু মানে যুক্ত আমরা বলতে পারি। তার সঙ্গে সঙ্গে দেখে রাখো, এই যে পোঙ্গাল উৎসব, এই যে পোঙ্গাল উৎসব, এই পোঙ্গাল উৎসব কিন্তু তামিলনাড়ু রাজ্যের কিন্তু একটি উল্লেখযোগ্য উৎসব। ঠিক আছে, দেখো তোমার নিচে পয়েন্ট দেওয়া রয়েছে, পোঙ্গাল হচ্ছে কি তামিলনাড়ু রাজ্যের একটি উল্লেখযোগ্য উৎসব। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যেমনটা এখানে দিয়েছে কি জল্লিকট্টু পোঙ্গালের সঙ্গে যুক্ত, সেরকম প্রশ্ন আসতে পারে যে পোঙ্গাল উৎসব কোন রাজ্যের সঙ্গে বা সাথে সম্পর্কিত। তাহলে উত্তর কি হবে? তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে কি তামিলনাড়ু। কি হয়ে যাবে? তামিলনাড়ু। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো 85 নাম্বার প্রশ্নতে কি বলেছে, নিচে কোন খেলার সাথে ব্রেস্ট স্ট্রোক, ব্রেস্ট স্ট্রোক শব্দটি সম্পর্কিত? পরিভাষা, তাই না? তো এখানে কিন্তু একটা পরিভাষা, মানে খেলা এবং পরিভাষা থেকে কিন্তু প্রশ্নটা এসেছে যে ব্রেস্ট স্ট্রোক এই যে পরিভাষাটা কোন খেলায় ব্যবহৃত হয় বা কোন খেলার সঙ্গে সম্পর্কিত। দেখো অপশনে কোন কোন খেলার নাম দেওয়া রয়েছে, শুটিং, সাঁতার, ঘোড়া দৌড় আর হচ্ছে পুল। তো সঠিক উত্তর কোনটা হবে? প্রত্যেকেই জানো যে এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 85 বি, সাঁতার। ব্রেস্ট স্ট্রোক এটা কিন্তু সাঁতারের সঙ্গে সম্পর্কিত বা এই পরিভাষাটি সাঁতারের সঙ্গে কিন্তু সম্পর্কিত। অপশন বি এখানে সঠিক উত্তর। তো এই ব্রেস্ট স্ট্রোক এই পরিভাষাটি বাদেও দেখো আমি আরো কয়েকটি পরিভাষা দিয়ে দিয়েছি যেগুলো সাঁতারের সঙ্গে সম্পর্কিত। কি কি রয়েছে? ডলফিন কিক, তারপরে কি আছে বাটারফ্লাই আর হচ্ছে ফ্লিপ টার্ন। তাহলে মোট কিন্তু আমি এখানে 4টি পরিভাষা দিলাম। ঠিক আছে, 4টি পরিভাষা কিন্তু এখান থেকে হয়ে গেল, ব্রেস্ট স্ট্রোক, ডলফিন কিক, বাটারফ্লাই আর হচ্ছে ফ্লিপ টার্ন। মোট কিন্তু 4টি পরিভাষা যেটা হচ্ছে সাঁতারের সঙ্গে সম্পর্কিত। তোমরা অবশ্যই এগুলো নোট করে রাখবে, কেমন? নেক্সট দেখো 86 নাম্বার প্রশ্নতে কি বলেছে, খড়িয়া, কি বলেছে? খড়িয়া কোন রাজ্যের লোকনৃত্য? কি বলেছে? খড়িয়া কোন রাজ্যের লোকনৃত্য? অপশনে কি আছে? পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, আসাম, হরিয়ানা। তাহলে এই যে খড়িয়া কোন রাজ্য? এটা কিন্তু হয়ে যাবে কি হরিয়ানা।
কোন রাজ্য? হরিয়ানা রাজ্যের কিন্তু এটা একটি লোকনৃত্য। তবে এই খড়িয়া বাদেও আরো কিন্তু কিছু লোকনৃত্য রয়েছে, যেটা হচ্ছে কি কি এই হরিয়ানা রাজ্যের ঘুমার, ফাগ আর হচ্ছে লুর। তো এখান থেকে কিন্তু আমরা 4টি লোকনৃত্য পেয়ে গেলাম, যেটা হচ্ছে কোন রাজ্যের? হরিয়ানা রাজ্যের। কোন রাজ্যের? হরিয়ানা। কি কি বললাম? খড়িয়া, ঘুমার, ফাগ আর হচ্ছে লুর। এই 4টা কিন্তু লোকনৃত্য হরিয়ানা রাজ্যের সঙ্গে সম্পর্কিত। এইবার যেহেতু আমাদের এই খড়িয়াটা এসছে, তো পরে কিন্তু আমাদের এই যে নাচগুলো যে রয়েছে, লোকনৃত্যগুলো যে রয়েছে, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এবার দেখো আমাদের 87 নাম্বার প্রশ্নতে কি বলেছে? ভারতের নিচের কোন নৃত্যশিল্পী 2018 সালে লোক ও উপজাতীয় নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? 2018 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন কোন নৃত্যশিল্পী, যিনি হচ্ছে লোকনৃত্য এবং উপজাতি নৃত্যের সঙ্গে সম্পর্কিত? ঠিক আছে, প্রশ্নটা কিন্তু বড় বড় আকারে কিন্তু দেওয়া হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ প্রায় কিন্তু 3টি লাইন দিয়ে কিন্তু একটা প্রশ্ন করেছে, কিন্তু প্রশ্নগুলো কিন্তু জাস্ট ঘুরিয়ে দিয়েছে, আর কিছুই না। কিন্তু যেমন পুরস্কারের নামগুলো অ্যাড করা হচ্ছে, পুরস্কারের নামগুলো কমিয়ে দিলেই 1 লাইনের মধ্যে বা 1.5 লাইনের মধ্যে কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু শেষ হয়ে যায়। তোমাদের জাস্ট বিভ্রান্ত করার জন্য প্রশ্নগুলো বাড়িয়ে দিয়ে দেয়। ঠিক আছে, তো দেখো কোন নৃত্যশিল্পীর নাম এখানে আমাদের সঠিক হবে, আগে অপশন এগুলো পড়ে নেই। অর্জুন সিং ধুরুয়ে, ডক্টর অরুণা মোহন্তি, তপন কুমার পটনায়ক, গোপিকা বর্মা। তাহলে এখানে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, অর্জুন সিং ধুরুয়ে। কি হয়ে যাবে সঠিক উত্তর? অর্জুন সিং ধুরুয়ে। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের 88 নাম্বার প্রশ্নতে কি বলেছে? কপিল দেব ড্যাশ স্টেডিয়ামে 1983 সালে বিশ্বকাপ, আবার ব্যাকেটে বলা আছে কি প্রুডেন্সিয়াল কাপ। আচ্ছা, এটা 283 হবে না, শুধুমাত্র 83 হবে। যাই দেখো, প্রুডেন্সিয়াল 83 নামে পরিচিত তুলেছিলেন। মানে এক কথা বলতে গেলে কপিল দেব কোন স্টেডিয়ামে 1983 সালে বিশ্বকাপ তুলেছিলেন বা জিতেছিলেন। ঠিক আছে, তো এইখানে কিন্তু আমাদের স্টেডিয়ামের নাম কিন্তু জিজ্ঞেস করেছে। এবার তোমরা একটু মনে করে দেখো, আমি কি আগের ক্লাসে কি এগুলো আলোচনা করিনি? 1983 সালে মনে করো যে বিশ্বকাপ সম্বন্ধে যে পয়েন্টগুলো বলেছিলাম, কোন আমাদের ভারত জিতেছিল, কাকে পরাজিত করেছিল, কত রানে পরাজিত করেছিল, কোন স্টেডিয়ামে এই খেলাটা হয়েছিল, প্রত্যেকটা পয়েন্ট আমি লিখে দিয়েছিলাম। দেখো সেই পয়েন্ট থেকেই কিন্তু প্রশ্ন এসেছে। স্টেডিয়ামের নাম কিন্তু আমি সেখানে দিয়েছিলাম, তোমরা দেখবা ভিডিওর মধ্যে নাম কিন্তু দেওয়া রয়েছে, সেখান থেকেই কিন্তু প্রশ্ন হয়েছে। তাহলে এবার তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানো যে এখানে কোন স্টেডিয়ামের নাম হবে, ইডেন গার্ডেন হবে নাকি লর্ডস হবে নাকি হোলকার নাকি গ্রিন পার্ক। প্রত্যেকেই তোমরা বলবা যে লর্ডস নামক যে স্টেডিয়াম, সেখানে কিন্তু এই স্টেডিয়ামে কিন্তু কি করেছিলেন? কপিল দেব কিন্তু বিশ্বকাপের ট্রফিটি তুলেছিলেন। ঠিক আছে, এগুলো কিন্তু পয়েন্ট আমি করিয়েছি, ওই জন্যই বলছি তোমাদের এক্সট্রা যে পয়েন্টগুলো আমি তোমাদের এখানে দিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই নোট করে রাখবা। ঠিক আছে, ওখান থেকেও প্রশ্ন হবে। 15 নম্বর প্রশ্নতে কি বলেছে? নিচের কোনটি গণপ্রজাতন্ত্রী চীনের রাজধানী? মানে এখানে কিন্তু চীনের রাজধানীর কথা কিন্তু আমাদের জিজ্ঞেস করেছে। অপশনে কি কি আছে দেখে নাও, প্রত্যেকেই তোমরা জানো, গুয়াংজু, বেইজিং, সাংহাই আর হচ্ছে হাংজু। তাহলে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? প্রত্যেকে তোমরা বলবা হচ্ছে কি অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, বেইজিং। তার সঙ্গে সঙ্গে মনে রাখবা চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান। চীনের মুদ্রার নাম কি? ইউয়ান। ইউয়ানটা মনে রাখবা। তাহলে চীনের হচ্ছে রাজধানী কি? বেইজিং। রাজধানী কি? বেইজিং। আর চীনের যে মুদ্রা ওটার নাম কি? ইউয়ান। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমাদের দুটো প্রশ্ন কিন্তু হয়ে গেল। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে এগুলো প্রশ্ন। ঠিক আছে, কারণ তোমরা জানো প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন রিপিট হয়, প্রত্যেকবার রিপিট হয়। ঠিক আছে, নেক্সট দেখো 90 নম্বর প্রশ্নতে কি বলেছে? কোন শহর 2018 এশিয়ান গেমস হোস্ট করেছিল? 2018 তাই না, হোস্ট করেছিল। অপশনে কি রয়েছে দেখো, শহরগুলোর নাম দেওয়া রয়েছে টোকিও, হাংজু, জাকার্তা এবং পালেমবাং আর হচ্ছে ব্যাংকক।
তাহলে 2018 সালে যে এশিয়ান গেমস যে হয়েছিল সেটা হোস্ট করেছিল হচ্ছে কি জাকার্তা এবং পালেমবাং। কি হবে? জাকার্তা এবং পালেমবাং। ঠিক আছে, তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এবার তোমরা জানো যে এশিয়ান গেমস কি 4 বছর অন্তর অন্তর, তার মানে 2022-এও হয়েছে, আবার 2026-এও হবে, তাই কিনা বলো? এবার দেখো 18-তে আমাদের মানে 18 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল এখান থেকে প্রশ্ন এসছে, তাহলে কি 22 সালে কোথায় হয়েছিল এটা থেকে কি প্রশ্ন আসতে পারে না? অবশ্যই আসতে পারে। এবং 2026 সালে কোথায় অনুষ্ঠিত হবে এখান থেকে প্রশ্ন আসতে পারে না? অবশ্যই আসতে পারে। সেই জন্য দেখো আমি এগুলো দিয়ে দিয়েছি যে 2022 সালে কিন্তু এই যে এশিয়ান গেমস এটা কিন্তু হোস্ট করেছিল হচ্ছে চীনের হাংজু শহর। চীনের হাংজু শহর কিন্তু অনুষ্ঠিত করেছিল 2022 সালের এশিয়ান গেমস। আর যেটা মনে করো আপকামিং আমাদের রয়েছে 2026 সাল, 2026 সালের এশিয়ান গেমস কিন্তু হোস্ট করবে জাপানের আইচি এবং নাগোয়া। এই দুটো শহর কিন্তু যৌথভাবে 2026-এর এশিয়ান গেমস হোস্ট করতে চলেছে। তো এটাও কিন্তু আমাদের দুটো পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, 2022-এ কোন দেশ হোস্ট করেছিল এবং 2026-এ কোন দেশ হোস্ট করতে চলেছে? জাপানের আইচি এবং হচ্ছে কি নাগোয়া, এই দুটো শহর। ঠিক আছে, যৌথভাবে তারা কিন্তু মানে হোস্ট করবে। নেক্সট দেখো আমাদের 91 নম্বর প্রশ্ন কি বলেছে, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? শরৎ, সেতার, গিটার, সন্তুর। তাহলে কোনটা হবে উত্তর? উত্তর হবে অপশন এ, শরৎ। ঠিক আছে, তো এই শরতের সঙ্গে যেমন যুক্ত একজনের নাম আমরা পেলাম কি আমজাদ আলী খান, এবং আরো নাম দিয়েছি আমি দেখো আলী আকবর খান, আলাউদ্দিন খান এবং বিশ্বজিৎ রায়। এই নামগুলো ভালো করে পড়ে রাখবা। মোট কিন্তু আমরা এখান থেকেও 4 জনের নাম পেলাম, যেই 4 জন ব্যক্তি এই শরৎ যে বাদ্যযন্ত্র এই বাদ্যযন্ত্রের সঙ্গে কিন্তু যুক্ত। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন এসছে, বাকি নামগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট দেখো, ড্যাশ হলো অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য। ড্যাশ হলো অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য। কি কি আছে? সত্তরিয়া, কথক, কুচিপুড়ি, মণিপুরি। প্রত্যেকেই জানো, এর আগেও আলোচনা হয়েছে এটা, যে অন্ধ্রপ্রদেশের হচ্ছে কোনটা হবে? কুচিপুড়ি। কি হবে? কুচিপুড়ি। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এক্সট্রা পয়েন্ট এখানে দেইনি, কারণ আমি আগেও আলোচনা করেছি অন্ধ্রপ্রদেশের আগের ভিডিওগুলোতে, তো সেম পয়েন্ট আমি এখানে অ্যাড করিনি, শুধুমাত্র এটা উত্তরটা আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, নেক্সট দেখো 93 নম্বর, পুষ্কর উট মেলা। পুষ্কর উট মেলা নিচের কোন রাজ্যের সঙ্গে যুক্ত? তোমরা কিন্তু নাম দেখে মোটামুটি কিন্তু আন্দাজ করে নিয়েছো যেটা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত। উট, তাই না? ট্রিক্স হিসেবে মনে রাখতে পারি উট কোন রাজ্য হবে? রাজস্থান হবে। দেখো মহারাষ্ট্র, পাঞ্জাব, গুজরাট আর কি রাজস্থান। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। এবার দেখো এই পুষ্কর উট মেলার সঙ্গে সঙ্গে আরো কিছু উৎসব রয়েছে যেগুলো নাম আমি দিয়েছি, এগুলো রাজস্থানের সঙ্গে সম্পর্কিত, যেমন ডেজার্ট ফেস্টিভ্যাল, তীজ উৎসব আর হচ্ছে গঙ্গা উৎসব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের গঙ্গা উটটা কি করে মনে রাখতে হয় সেটা আমি আগেও বলেছিলাম, এই প্রশ্নটাও রিপিট হয়েছিল, গঙ্গা উট, তাই না? তো কি তোমাদের ট্রিক্স দিয়েছিলাম, এটা দিয়ে তোমাদের কিন্তু মনে রাখা খুব সহজ হয়ে যায়, তাই না? তো উট দিয়ে মনে রাখলাম, উট মানে কোথায় হবে? রাজস্থান হবে। আর গঙ্গা উটটা একবার বলে দিই, উড়, তাহলে উড়ে কোন জিনিস? বালি। বালি কোথায়? রাজস্থান। এরকম করে মনে রাখা যায়, তাই না? ওটা আমি আগের দিন বলেছিলাম। নেক্সট দেখো 94 নম্বর প্রশ্ন, কেরালার ঐতিহ্যবাহী উৎসব কোনটি? কেরালার কিন্তু একটা উৎসবের নাম চেয়েছে আমাদের এখানে। কি কি রয়েছে দেখো, নাগপঞ্চমী, হর্নবিল উৎসব, বৈশাখী আর হচ্ছে ওনাম। তো কেরালার কোনটা ঐতিহ্যবাহী উৎসব? প্রত্যেকেই তোমরা জানো অপশন ডি, ওনাম। কি হবে? অপশন ডি, ওনাম। এবং নাগপঞ্চমী হচ্ছে মহারাষ্ট্র, হর্নবিল হচ্ছে নাগাল্যান্ড, বৈশাখী হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যের কিন্তু এগুলো উৎসব। ঠিক আছে, তোমাদের আমি লিখেও দিয়েছি এখানে, সম্ভব হ্যাঁ লিখেও দিয়েছি। দেখো নাগপঞ্চমী মহারাষ্ট্র, হর্নবিল নাগাল্যান্ড আর বৈশাখী হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যের কিন্তু এটা উৎসব। হুবহু কিন্তু প্রশ্ন এসছে এখান থেকে, হুবহু কিন্তু প্রশ্ন এসছে। ঠিক আছে, বৈশাখীর নাম দিয়েছে
নাম দিয়ে জিজ্ঞেস করেছে কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত, এবং অপশনে কিন্তু পাঞ্জাব ও হরিয়ানা ছিল। কি লেখা ছিল? পাঞ্জাব ও হরিয়ানা, এভাবে কিন্তু অপশন ছিল। ঠিক আছে, নেক্সট দেখো 95 নাম্বার। কোন ভারতীয় সঙ্গীতজ্ঞের জীবনের ওপর ভিত্তি করে ডকুমেন্টারি ফিল্ম বানসুরি গুরু তৈরি করা হয়েছিল? দেখো এই ফিল্মের নামের মধ্যেই কিন্তু আমাদের কোন ব্যক্তি তার কিন্তু লুকিয়ে আছে। কোন হিসাবে? বাঁশির সঙ্গে কে যুক্ত? দেখো বানসুরি মানে কি? বাঁশি। তাহলে বাঁশির সঙ্গে যে ব্যক্তির নাম যুক্ত, আমরা সেই হিসাবেও বলতে পারি যে সেই ব্যক্তির নামেই এই ডকুমেন্টারি ফিল্মটা তৈরি হয়েছিল। দেখো অপশনে কি কি রয়েছে। টি.এইচ. বিনায়করম, পণ্ডিত রবিশঙ্কর, হরিপ্রসাদ চৌরাশিয়া, আর হচ্ছে পণ্ডিত শিবকুমার শর্মা। তাই বানসুরি বাঁশি এটার সঙ্গে কিন্তু মেনলি সম্পর্কিত হচ্ছে কার? হরিপ্রসাদ চৌরাশিয়া। হরিপ্রসাদ চৌরাশিয়া কিন্তু সঙ্গীতজ্ঞ, যার জীবনের উপরে কিন্তু একটা ডকুমেন্টারি ফিল্ম বানসুরি গুরু কিন্তু কি করা হয়েছিল? তৈরি করা হয়েছিল। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এখানে কি? অপশন সি। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলেছে যে হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশির সঙ্গে সম্পর্কিত, এটাও প্রশ্ন আসতে পারে। নাম দিবে হরিপ্রসাদ চৌরাশিয়া, কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত তার নাম, তাহলে কি হবে? বাঁশি। এবং তিনি কিন্তু উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জন্মগ্রহণ করেন, এটাও মনে রাখবা। ঠিক আছে, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে তিনি কিন্তু জন্মগ্রহণ করেন। যেহেতু একজন খুবই মনে করে যে উল্লেখযোগ্য ফেমাস একজন ব্যক্তিত্ব, তো সেই জন্য আমরা তার যে রাজ্য এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন ওই পয়েন্টটার মধ্যে এখানে অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, এখান থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে। নেক্সট দেখো আমাদের নিচের কোন ভাষাটি ক্রিকেটের সাথে সম্পর্কিত নয়? এই যে দেখো নয় দিয়ে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, আর স্টুডেন্টরা এখানে ভুল করে। তাড়াহুড়োর মধ্যে দেখে কি নিচের কোন পরিভাষা ক্রিকেটের সঙ্গে যুক্ত সম্পর্কিত, বাস নয়টা যে পরে আসে অনেকে লক্ষ্যই করে না। বোঝা গেল? প্রশ্নটা ভালো করে করতে হবে। প্রশ্ন ভালো করে না পড়লে উত্তর করা কিন্তু সম্ভব হবে না। তাড়াহুড়ো করা যাবে না, পরীক্ষার সময় পুরোপুরি মাথা ঠান্ডা হবে তোমাদের কিন্তু প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে কোনটা নয়? দেখো রান তো অবশ্যই যুক্ত, ড্রিবলিং কিন্তু যুক্ত নয়। ড্রিবলিং যুক্ত হচ্ছে বাস্কেটবলের সঙ্গে। কিসের সঙ্গে যুক্ত? ড্রিবলিং হচ্ছে বাস্কেটবলের সঙ্গে যুক্ত। তাহলে এখানে অপশনগুলোতে কি বলা আছে? উভয় 1 এবং 2 ঠিক না, এটা তো হবে না। 1 এবং 2 কোনোটি ঠিক না, একটা তো ঠিক আছে এখানে, এটাও হবে না। শুধুমাত্র 1 ঠিক না, তাহলে কি হবে? শুধুমাত্র 2। তাহলে সম্পর্কিত নয় কোনটা? 2 নাম্বারটা সম্পর্কিত নয়। তাহলে শুধুমাত্র 2, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। 96 এর ডি হয়ে যাবে কি সঠিক উত্তর, কারণ 9 বলেছে, কোনটা নয়। নেক্সট দেখো 97 নম্বর প্রশ্ন। নিচের কোন রাজ্যটি কথকের সাথে সম্পর্কিত? উত্তরপ্রদেশ, কেরালা, অন্ধ্রপ্রদেশ, বিহার। আগেও পেয়েছি। কথক হচ্ছে কোন রাজ্য? উত্তরপ্রদেশের সঙ্গে সম্পর্কিত। কোন রাজ্য? উত্তরপ্রদেশের সঙ্গে সম্পর্কিত। এবং তার সঙ্গে সঙ্গে দেখে রাখো এই উত্তরপ্রদেশ রাজ্যের আরো কিছু কিন্তু এখানে ইসে রয়েছে, মানে নৃত্য রয়েছে। নৃত্যগুলো কি কি? কাজরি, নটাঙ্কি, আর হচ্ছে দাদরা। নটাঙ্কি এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় জিজ্ঞেস করে। ঠিক আছে, এই নৃত্যগুলোর নামগুলো পড়ে রাখবা। এগুলো হচ্ছে উত্তরপ্রদেশের সঙ্গে সম্পর্কিত, কথক এবং নিচের 3টা। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রি থ্রো পরিভাষাটি কোন খেলার সাথে সম্পর্কিত? ফ্রি থ্রো করতে হবে, ফ্রি থ্রো, তাই না? ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, কোনটা সঠিক উত্তর হবে? থ্রো। তাহলে থ্রো এ দেখো মেনলি কিন্তু থ্রো মানে কি? হাত দিয়ে যেটাকে আমরা ফিকি, তাই না, এরকম করে যেটা ছুঁড়ে মারি ওটাকে থ্রো বলে। তো ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন তো হাত দিয়ে তো এরকম কিছু করা হয় না। তো এখানে কিন্তু বাস্কেটবলটাই কিন্তু উত্তর হবে আমাদের। কোনটা হবে? বাস্কেটবল। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রি থ্রো হবে হচ্ছে বাস্কেটবল, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তার সঙ্গে সঙ্গে দেখে রাখো বাস্কেটবলের সঙ্গে আরো কিছু রয়েছে আমাদের পরিভাষা, যেমন ড্রিবলিং রয়েছে, ফ্রি থ্রো তো এখানেই রয়েছে, তারপরে হচ্ছে রেবন রয়েছে, ডাঙ্ক, আর হচ্ছে কি ব্লকিং। তো এই যে আমাদের মোট এখানে কতগুলো হলো? 1 2 3 4 5, 5টি কিন্তু আমাদের এখানে পরিভাষা রয়েছে, যেগুলো হচ্ছে কোন খেলার সঙ্গে সম্পর্কিত?
বাস্কেটবলের সঙ্গে সম্পর্কিত। কার সঙ্গে? বাস্কেটবলের সঙ্গে সম্পর্কিত। নেক্সট দেখো, নিম্নলিখিত গায়কদের মধ্যে কে সম্বলপুরী লোকগান রঙ্গবতী রঙ্গবতী মানে এই যে গানটি রয়েছে, রঙ্গবতী গানটি যে রয়েছে সেটা জনপ্রিয় করেছিলেন? ঠিক আছে, তো এখানে কিন্তু সিঙ্গারের নামটা আমাদের চেয়েছে। কি কি রয়েছে? সুনিধি চৌহান, কৃষ্ণা পটেল, জনিতা গান্ধী, আর হচ্ছে বাণী জয়রাম। তো রঙ্গবতী গানটি কিন্তু মানে ফেমাস বা জনপ্রিয় করেছিলেন হচ্ছে কৃষ্ণা পটেল। কি হবে? কৃষ্ণা প্যাটেল বা প্যাটেলও বলে এটাকে, পটেল প্যাটেল, তাই না? কৃষ্ণা প্যাটেল। তো সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন বি। কি হবে? অপশন বি। নেক্সট দেখো, এবং আজকের আমাদের লাস্ট প্রশ্ন কি বলেছে দেখো, অলিম্পিক গেমসে পুল সুইমিং 8টি লেনে বিভক্ত একটি ড্যাশ ড্যাশ মিটার দৈর্ঘ্যের সুইমিং পুলের মধ্যে হয়েছিল। পুল সুইমিং হচ্ছে সাঁতার, তাই না? তো এখানে সাঁতারটি মনে করো 8টি লেনে বিভক্ত ছিল, তোমরা দেখেছো প্রত্যেকেই, যেটা সুইমিং পুলের মধ্যে এরকম করে দাগ কাটা থাকে, তাই না? তো এরকম 8টা লেনে বিভক্ত কত মিটার দৈর্ঘ্যের সুইমিং পুলের মধ্যে এই মনে করো সাঁতার গেমটা হয়েছিল অলিম্পিক গেমে। আমাদের কিন্তু তার যে দৈর্ঘ্যটা, সুইমিং পুলের যে দৈর্ঘ্যটা ওটা কিন্তু চেয়েছে। দৈর্ঘ্যটা কত কত দেখো রয়েছে? 75, 50, 100 আর হচ্ছে 25। তাহলে কত মিটার হবে? সঠিক কিন্তু হয়ে যাবে অপশন বি। সঠিক হবে কি? অপশন বি, 50 মিটার দৈর্ঘ্যে কিন্তু সুইমিং পুলটা ছিল। ঠিক আছে, তো আজকের এই যে আমাদের 81 থেকে 100টা প্রশ্ন কিন্তু আমাদের আলোচনা এখানে সমাপ্ত হচ্ছে। তোমরা নিজেরাই বুঝতে পারছো যে প্রত্যেকটা প্রশ্ন কতটা বেশি গুরুত্বপূর্ণ, আর কিছু কিছু প্রশ্ন বারংবার কিন্তু রিপিট হচ্ছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এক্সট্রা পয়েন্টগুলো নোট করে রাখবা, আর এই প্রশ্নগুলো ভালো করে তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবা। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার খুবই চান্স রয়েছে, রিপিট কিন্তু প্রশ্ন হয়। তো যাই হোক, আজকের এই ভিডিওটি আমি এখানেই প্রায় সমাপ্ত করছি। তবে সমাপ্ত করার আগে একবার বলে দিই, যারা তোমরা এখনো আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আর সময় নষ্ট না করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেল আইকনটি ওটাও তোমরা প্রেস করে রাখবে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আমাদের বাংলা ডিফেন্স একাডেমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলও খোলা হয়েছে। তোমরা এই নামটি সার্চ করে আমাদের কিন্তু চ্যানেলে অবশ্যই জয়েন করে নিবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে।